ফিনপালসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, জাতীয় নির্বাচনের পরে পবিত্র রমজান মাসে আজকে বন্ধের দিনে স্টুডিওতে আমার সঙ্গে আছেন ইনভেস্ট অ্যাসেট ম্যানেজমেন্টের এমডি অ্যান্ড সিইও জনাব ইমরান হাসান। তার ফান্ড থেকে 18% মতো রিটার্ন এসছে 2025-এর একটা ভলাটাইল ইয়ারে। আমরা তার কাছ থেকে এই পারফরমেন্সের ডিটেলস শোনার পাশাপাশি আমরা শুনবো 26 সালে তিনি কিভাবে ইনভেস্ট করছেন, আমাদের কি করা উচিত। ইমরান ভাই, স্বাগতম। ধন্যবাদ বাবু ভাই। ভাই, আমরা আপনার ফান্ডের পারফরমেন্স দিয়ে আলোচনাটা শুরু করি এই কারণে যে আসলে একটা বার্তা আমাদের বিনিয়োগকারীদের কাছে যাওয়া উচিত যে নিজেরা স্পেকুলেট করে 24 সাল 25 সাল আমরা বেশিরভাগ বিনিয়োগকারীকেই দেখেছি যে তারা লোকসানে ছিলেন। সেই তুলনায় পারিবারিকভাবে দেখা গেছে যারা এফডিআর করেছে, যাদের গোল ছিল তারা উইনার, যারা স্টকে ইনভেস্টেড ছিল তারা লুজার। 18% অবশ্যই আপনি শুভেচ্ছা পাওয়ার মতো পারফরমেন্স। আপনারা ঠিক কি করেছিলেন যে এই মার্কেটকে বিট দিয়েছেন? হ্যাঁ, আসলে খুব চ্যালেঞ্জিং একটা টাইম ছিল। আমাদের ফান্ডটা লঞ্চ হয় ফেব্রুয়ারি 27 তারিখে 2025-এ। তো সেই সময়টাতে মার্কেটে আমরা দেখছি যে একটা বেশ ভলাটিলিটি বলতে একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড ছিল। তখন মনে হচ্ছে যে এখন কোথায় ইনভেস্ট করব, কি করব, কারণ যেখানে ইনভেস্ট করতেছি এর মাঝখানে পলিটিক্যাল কোনো ক্লারিটি ছিল না। মানে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, সেটা পলিটিক্যাল কোনো ক্লারিটি নাই। শেয়ার মার্কেট ডাউনওয়ার্ড ট্রেন্ডে, ইন্টারেস্ট রেট অনেক হাই, গভর্নমেন্ট, হ্যাঁ, তো সব কিছু মিলায় মার্কেটের খারাপ থাকার জন্য যা যা দরকার সব কিছু একসাথে ছিল। ফরেন ইনভেস্টরদের নেট সেল হচ্ছে, শুনে যাচ্ছি। তো সেই পিরিয়ডটাতে যে জিনিসটা করা হয়েছে, আবার একই দিকে মিউচুয়াল ফান্ডে যেটা রুলে বলা আছে যে তখন যে রুলটা ছিল যে আমার 60% ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটে বা লিস্টেড সিকিউরিটিসে থাকতে হবে। তো এটা কমপ্লেন হতে যে আমি দেখলাম যে আমি যদি এখন ইনভেস্ট করি আমার তো বড় একটা লস হয়ে যাবে, কিন্তু আবার করতেও হবে। তো শুরুর দিকে যেই জিনিসটা ছিল, আমি তখন দেখলাম যে ট্রেজারি বন্ডে যেহেতু খুব হাই একটা রিটার্ন ছিল, এবং আপনার সাথে তখন অনেক সময় কথা হয়েছে, আমি বলে আসছি যে ট্রেজারি বন্ড এখন একটা খুব ভালো ইনভেস্টমেন্ট অপশন, যা মার্কেটের পাশাপাশি, মার্কেটে কিছু শেয়ারের পাশাপাশি। তো ট্রেজারি বন্ডে লিমিটে যতখানি তখন সম্ভব ছিল রুল হিসাবে আপ টু 40% ইনভেস্ট করা যায়। আমি অলমোস্ট সেরকমই একটা ইনভেস্টমেন্ট তখন ট্রেজারি বন্ডে হাই ইল্ডে, সবই 12%-এর উপরে ইল্ড ইনভেস্ট করি। এটা একটা বড় একটা কুশন ছিল মার্কেটের ডাউন ট্রেন্ডকে মানে কমায় নিয়ে আসার জন্য। আমারও যে ডাউন ট্রেন্ডে আমি ইফেক্ট হয়নি তা না, কিন্তু হয়তো বা যেখানে আমার হয়তো 14-15% ডাউন ওয়ার্ড একটা কারেকশন বা আমার ফান্ডের ন্যাপ পড়ে যেতে পারতো, সেটা আমি ঠেকাতে পেরেছি একটা পোর্শন এটা দিয়ে। আর বাকিটা যেহেতু মার্কেটে ইনভেস্ট করতে হবে, তখন আমি খুব ডিফেন্সিভ স্টকে ছিলাম, যেমন ধরেন আপনার বার্জার, ম্যারিকো, এই ধরনের শেয়ারগুলো, যেগুলো আসলে মার্কেট ডাউন হলেও দেখা গিয়েছে যে খুব একটা রকম কারেকশন হয়নি, বা কারেকশন হলেও একটা কনফিডেন্স ছিল যেটা আবার পিক আপ করবে, ডিভিডেন্ড ইল্ড ভালো, তারপর এখানে রিটেল হোল্ডিংটা কম। তো এই একটা এক্সপোজারের থেকে আমি দেখা যায় শুরুটা করি, যেটাতে আমি মনে করি যে একটা ভালো রিটার্নের, আমরা সবসময় খুব রিটার্নের দিকে টার্গেট করি যে কত পার্সেন্ট প্রফিট করলাম, কিন্তু লস মিনিমাইজ এর দিকটাতে আমরা আসলে ফোকাসটা কম করি। এখন দেখা যায় যখন আপনার মানে আমি কথার কথা কারো যদি 50% লস হয়ে যায়, তার মানে তার আগের জায়গায় যেতে হলে এখন 100% রিটার্ন করতে হবে, যেটা খুব ডিফিকাল্ট টার্গেট। তো একইভাবে 10% লস হলে আমি 10% রিটার্ন করলে যেতে পারবো না, তখন আমি রিটার্ন করতে হবে 11-12%। হ্যাঁ, তো যেটা হয় ক্যাপিটালে আমরা কিন্তু আসলে রিটার্ন অনেকেই আমরা জেনারেট করি, কিন্তু লস প্রোটেকশনটার দিকে আমরা জিনিসটা তত ফ্যান্সি লাগে না। মানে রিটার্ন জেনারেট করতে যেরকম এক্সাইটিং লাগে, লস প্রোটেকশনটা একটা বোরিং কাজ মনে হয়। তো এই দিকটাতে আমরা এটা কম দিই। তো যেটা হয় ওই সময়টাতে দেখা যায় আমরা হয়তো একটা লস করে ফেলি, পরে ভালো মার্কেটে আমরা রিটার্ন করলেও ওই আগের লসটা তো রিটার্নের মধ্যে চলে আসতেছে একটা টাইম পিরিয়ডে। ওই যে ম্যাথটা আপনি বললেন যে 50% লস রিকভার করতে 100% গেইন করা লাগে। এক্স্যাক্টলি, জি জি। তো তখন দেখা যায় একটা পিরিয়ডে যখন হিসাব করা হয়, তখন দেখা যায় আমাদের রিটার্নটা তো ভালো না। কিন্তু আমরা ওই যে আমাদের সাইকোলজিতে কি আমরা চিন্তা করি ওই শেয়ারে আমি 40% লাভ করেছিলাম। হ্যাঁ, আমাদের ইনভেস্টররাও আমরা এইভাবে চিন্তা করে থাকে, কিন্তু সে কিন্তু আসলে দেখা যায় তার ওভারঅল পোর্টফোলিও রিটার্ন একটা পিরিয়ড ধরে হিসাব করছে না। তা আমি যদি তাকে কখনো বলি যে আমার ফান্ডে ইনভেস্ট করলে আপনি 15% রিটার্ন পেতে পারেন, আমি দেখেছি এরকম বলে, তারা খুব হতাশ হয়েছে। আমি তো সোনালি আজকে একবার 50% রিটার্ন করেছিলাম, আপনার এখানে আমি 15% রিটার্ন দিয়ে কী করবো। কিন্তু সে যে 50% রিটার্ন করেছিল সেটা সত্যি, কিন্তু সে আসলে দেখা গিয়েছে তার হোল লাইফের যদি সে হিসাব করে সে প্রতি বছর কত রিটার্ন করেছে, অনেকে হয়তো দেখবেন তার রিটার্ন নেগেটিভ ছিল, কারণ সে ওভারঅল পোর্টফোলিওটা করে নাই। সে যে আরেক জায়গায় আবার 50% লস করেছিল, হ্যাঁ, তো এগুলো তার হিসাবের মধ্যে আনছে না। এটা আমাদের একটা সাইকোলজিক্যাল বায়াস কাজ করে।
তো আসলে কিন্তু আমাদের এটা যেহেতু আমরা এভরিডে জিনিসটা পাবলিশ হচ্ছে না, একটা আমার এখানে কোনো ওই ফাঁকি ঝুঁকি দেওয়ার উপায় নাই যে আমি বলবো যে ওই শেয়ার এত লাভ করেছিলাম, এটা ম্যাটার করে না। ওভারঅল পোর্টফোলিও রিটার্নটাই ইনভেস্টররা সেই রিটার্নটা পাবেন। তা আমাকে এই জন্য ওই লস মিনিমাইজেশনটা ওই পিরিয়ডটা একটা বড় একটা আমার কুশন তৈরি করা আমাকে হেল্প করেছে রিটার্নটা জেনারেট করতে এই ডাউন মার্কেটে। এটাকে মানে এইভাবে কম্পেয়ার করি যে একটা ফুটবল খেলতে নামে একটা টিম, সে যদি জাস্ট গোল দেওয়ার চিন্তা করে, গোল দেওয়া মানে হচ্ছে এখানে রিটার্ন জেনারেট আমি মনে করলাম, বাট তার ডিফেন্স যদি উইক থাকে, আমি ধরলাম সে 5টা গোল দিল, কিন্তু ডিফেন্স একটা উইক, সে এত উইক যে সে 8টা গোল খেয়ে গেল, ম্যাচ হেরে গেল। তো আলটিমেটলি কিন্তু তার লাভ হলো না, মানে ইটস নট এ গুড পারফরমেন্স। বরঞ্চ কেউ যদি রিটার্ন এবং রিস্ক দুইটা সাইডে খেয়াল রাখে এবং সে ডিফেন্সও খুব স্ট্রং রাখে, তাহলে সে একটা গোলই দিল বা সে কোনো গোল খেলো না, বা 2টা গোল দিয়ে 1টা গোল খেলো। ইতালিয়ান ফুটবলের মতো। দ্যাটস অ্যাকচুয়ালি মাচ বেটার, তাই না? মানে আমার তো আলটিমেটলি ফার্স্ট গোল হচ্ছে আমি কতটা ওভারঅল রেজাল্ট আমার কী হলো। তা আমি মনে করি এই রিস্ক ম্যানেজমেন্টের খুব একটা বড় একটা অংশ ছিল। আর সেই সাথে মার্কেট মাঝে মাঝে তো কিছু বিজনেস পাওয়া গিয়েছে, বিশেষ করে ইন্টারিম র্যালি ছিল, ইন্টারিম কিছু র্যালি ছিল। তো এই র্যালিগুলোতে যেহেতু এটা একটা শর্ট টার্ম ইন্টারিম র্যালি ছিল, তো আমার ফান্ডামেন্টাল একটা পজিশন ছিল, মেজরিটি পজিশনও, বাট অ্যাট দ্য সেম টাইম আমি দেখলাম ফান্ডামেন্টাল পজিশন দিয়ে আমি খুব বেশি রিটার্ন ওই সময়টাতে আমি করতে পারবো না। বাট ইনভেস্টররা এখন আমি এভরি উইকে তখন ন্যাপ পাবলিশ হতো, এখন ডেইলি হয় বাই রেগুলেশন। তো ইনভেস্টররা তো এভরি উইকে আমাকে ট্র্যাক করতেছে যে আপনার কী অবস্থা। তারা যখন দেখছে যে ওই ইন্টারিম র্যালি তো আমার অত আহামরি রিটার্ন হচ্ছে না, তারা হতাশ হতে পারে। তা আমি তখন দেখা গেল একটা পোর্টফোলিওর একটা অল্প পোর্শন, লাইক 10 to 20% আমি কিছু ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজির উপর বেস করেও কিছু পজিশন দিলাম, মানে যেগুলো হচ্ছে একদম জাঙ্ক স্টক না, মানে নট লাইট জেট ক্যাটাগরি শেয়ার, কিন্তু আবার আমরা যেরকম শেয়ারে ইনভেস্ট করি ব্লু চিপ, সেরকম নট ব্লু চিপ আবার জাঙ্ক না, জাঙ্ক না, এটা সামহার ইন বিটুইন। লিকুইডিটি আছে মোটামুটি, একটা ফিল্টার করলে সে ফিল্টারের মধ্যে পড়ে যায় যে হ্যাঁ এটা ইনভেস্ট করা যেতে পারে। কেউ বলবে না যে আপনি এই কোম্পানিতে কেন কিনলেন। হ্যাঁ, উদাহরণ দিয়ে বলে আমরা যখন জেএমআই হসপিটালে করেছিলাম, হ্যাঁ, যে এটা মার্কেট লিডার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটাকে নর্মালি মিউচুয়াল ফান্ডে করে না, কিন্তু এটা একদম এই ইয়ের মতো, এসকার ফার্মের মতো এটা ব্লু চিপ কোম্পানি না, হসপিটাল। হ্যাঁ হ্যাঁ, জেএমআই হসপিটাল। তো আবার ইয়েও না, মানে একদম খারাপ কোম্পানির মতো না, এটা সামহার ইন বিটুইন, ফান্ডামেন্টাল ফিল্টারিকে হয়ে যায়। এবং এই ধরনের কিছু জায়গাতে আমরা যেটা ট্যাকটিক্যাল মুভমেন্ট দেখে সেখানে ইনভেস্ট করে, এগুলো তো দেখা যাবে রিটার্ন একটা কন্ট্রিবিউশন হয়। তো এই জায়গাগুলো থেকে সেই সাথে রিস্ক প্রোটেকশনও আমি খুব কশাস ছিলাম। টাইম টু টাইম যখন মনে হচ্ছে যে মার্কেটে একটা বড় কারেকশন হতে পারে, এবং এই ট্যাকটিক্যাল হোল্ডিংগুলো বিশেষ করে এগুলোতে তখন দেখা যায় এগুলো হাই বেটা স্টক, মার্কেট বাড়লে দেখা যায় তার থেকে আরও বেশি বাড়ে, পড়লে আবার তার থেকে বেশি পড়ে। সো ডাউন মার্কেটে ঢুকে গেলে আবার ট্রেড করতে হয়েছে, সেখানে কিছু একটা পোর্শন করতে হয়েছে, বড় পোর্শন না হলো, যেটা আমাকে রিটার্নে ছোট ছোট করে হয়তো এই যে 18% রিটার্নের মধ্যে হয়তো 3-4% এখান থেকে আসছে, এখানে এভরি পার্সেন্টেজ ম্যাটার্স আসলে। হ্যাঁ, তবে ওই স্টকগুলোতে আবার আমি যখনই মনে হচ্ছে না এখানে যেহেতু ট্যাকটিক্যাল আমার পজিশন ছিল এবং মার্কেট কল বা এটার প্রাইস মুভমেন্ট দেখে মনে হচ্ছে যে এখানে একটা কারেকশনে চলে যেতে পারে, আমি আবার দেখা গেছে অনেক জায়গাতে আমি লস প্রোটেক্ট করে আমি বের হয়ে আসছি, অনেক জায়গায় হয়তো প্রফিট আরও করতে পারতাম, বাট আমি বের হয়ে আসছি। তো ওই রিস্কটা আমি মিনিমাইজ রেখেছি, কারণ সেটা হোল্ড করে থাকলে একটা বড় ইয়ে হতো। তো সব কিছু হলে গত 2 মাস তো মার্কেট আমাদের ফেভারে ছিল। এখানে আমি টাইম টু টাইম আমি যেটা করেছি, আমি খুব অ্যাক্টিভলি ফান্ড ম্যানেজ করে আসছি। অ্যাক্টিভলি ফান্ড ম্যানেজ করাতে আসলে মার্কেটে অনেক বেশি আমার সেক্টরের কোন দিকে ইন্টারেস্টটা মুভ করছে, হ্যাঁ, ফান্ডামেন্টালি কী কী চেঞ্জ হচ্ছে কোম্পানিগুলো আর্নিংয়ের সাথে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়েছে। আমি জাস্ট একদম কিছু অংশ বাই অ্যান্ড হোল্ড ছিল, বাট কিছু অংশ দেখা গেছে আমি ভেরি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট ছিল। যেমন এখন ব্যাংক গুলার যে আর্নিং সিজন, এটা নিয়ে স্পেকুলেশন, এটা মোটামুটি একটা কমন ঘটনা প্রতিবার হয়। আর ব্যাঙ্কগুলোর মধ্যে একটা ক্লিনিং হয়েছে, তাদের প্রভিশনগুলো এখন একটা তারা অনেকটাই ক্লিন আপ করে ফেলেছে। তো অনেক ব্যাংক দেখা যাচ্ছে যে এখন ভালো একটা আর্নিং দিতে পারে, স্পেকুলেশন হবে। তো আমার যদি আপনি আমার পোর্টফোলিও খেয়াল করে থাকা হয়, যারা দেখবেন যে নভেম্বর ডিসেম্বর থেকে ব্যাংক সেক্টরে আমি এক্সপোজার বাড়ানো শুরু করেছি, ওই জানুয়ারিতে আরও বাড়িয়ে নিয়ে আসছি। তো অলরেডি কিন্তু একটা রিটার্ন আই থিঙ্ক যে চলে আসছে সেকেন্ডারি মার্কেটে। এক্স্যাক্টলি। তো আমি মনে করবো মেনলি হচ্ছে একটা ডিসিপ্লিন, কন্টিনিউয়াস রিসার্চ, কিছু পোর্শন ট্যাকটিক্যাল ট্রেডের জন্য রাখা, সব কিছু মিলায় এই রিটার্নটা এবং জেনারেট করার পিছনে ছিল। ইলেকশন সেন্ট্রিক প্লাস হচ্ছে যে ব্যাংকের ডিভিডেন্ড সব কিছু মিলিয়ে একটা মডারেট একটা রিটার্ন সেকেন্ডারি মার্কেটে এসছে। যদি রিকভারি বলি, আসলে একটু মিড টার্ম পিকচারের দিকে যদি আমরা তাকাই, একটা যে পলিটিক্যাল সার্টেনটি এসছে, যে উই হ্যাভ স্ট্রং, যে একটা 2/3 মেজরিটি নিয়ে একটা বিএনপি সরকার গঠন করেছে, তাদের এজেন্ডা আছে। আমরা ফিসকাল থেকে যদি বা ম্যাক্রো এই আসপেক্ট থেকে দেখি,
যে স্টেবিলিটি কতটা এক্সপেক্ট করছেন আপনি? না, আমি মনে করি এটা আমাদের মার্কেটের জন্য খুব ভালো একটা ব্যাপার হয়েছে যে পলিটিক্যাল একটা সার্টেনিটি আসা। কারণ গত প্রায় 1.5 বছর 2 বছর ধরে এটা একটা মেজর শঙ্কা ছিল আমি মনে করি মার্কেটের। মানে ফার্স্ট থিং ছিল হচ্ছে যে পলিটিক্যাল একটা আনসার্টেনিটি, যে কি হবে। শুরু থেকে আমরা সবার মধ্যে একটা ইয়ে ছিল যে ইলেকশন কি হবে, হলে কবে হবে, হ্যাঁ আদৌ হবে কিনা, বা সেখানে কতটা ক্যাওস হতে পারে, কে ক্ষমতায় আসবে। তো এগুলো নিয়ে একটা শঙ্কা মার্কেটে ছিল। আপনি খেয়াল করে থাকবেন ডিসেম্বরেও একটা ইনসিডেন্ট হলো, যে পলিটিক্যাল একটা ইনসিডেন্ট, যে হাদি মারা গেলেন যখন, হ্যাঁ সেই সময় একটা আন্দোলন শুরু হলো। তখন আপনি কয়টা দিনে দেখবেন মার্কেটে একটা শার্প কারেকশন হয়েছিল, 4-5 দিন, যখন মার্কেটে মনে করেছে হয়তো এটা নিয়ে একটা ঝামেলা হতে পারে, ইলেকশনে যেটা ইম্প্যাক্ট হতে পারে। তো মার্কেট কিন্তু খুব সেন্সিটিভ ছিল। ইভেন জনাব তারেক জিয়ার ওনারও একটা সময় যখন দেশে আসার একটু আনসার্টেনিটির কথা আসলো, যে উনি আসতে মার্কেট ওয়েন্ট কশাস, হ্যাঁ মার্কেট কিন্তু কশাস হয়ে গিয়েছেন। আবার যখন উনি আসবে এরকম একটা ইয়ে হলো, বা ইলেকশন হচ্ছে, এটা এরকম একটা ডিরেকশন পেলো মার্কেট, আবার মার্কেটে দেখলো র্যালি হলো। তো এটা আপনি মার্কেটের সাথে যদি ইভেন্টগুলোকে টাইমলাইনে ফেলান, ওই চার্টের সাথে দেখবেন যে একটা ভালো কোরিলেশন আছে। মানে বোঝা যায় যে ইলেকশনের সাথে বা পলিটিক্যাল সার্টেনিটিটা মার্কেট খুব বেশি চাচ্ছিল। তো সেখান থেকে এখন ইলেকশন হয়ে যাওয়া এবং আপনি একটা নতুন করে গভর্নমেন্ট ফর্ম হওয়া, আমার মনে হয় যে মার্কেট একটা ডিরেকশন পেয়েছে। এটা আমি মনে করি মেজর রিজন। আর সেই সময় আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল আগে, যেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। গত বছর মে জুন মাসে ইন্টারেস্ট রেট একদম পিকে চলে গেছিলো। সবগুলো রেট 12%-এর উপরে, কোনো কোনো মেয়াদি বন্ডের রেট 13%-এর কাছাকাছি পর্যন্ত। এটা কাইন্ড অফ হিস্টোরিক্যাল পিকের কাছাকাছি বলা যায়। এরপর থেকে এখন আবার সেটাও কমে আসা শুরু হয়েছে। প্লাস এখন নতুন গভর্নমেন্ট, যেটা এখন নতুন একজন গভর্নর আমরা পেলাম, উনি যেটা বললেন যে ইন্টারেস্ট রেটটা আরও কমিয়ে নিয়ে আসার জন্য উনি কাজ করবেন। তো প্লাস যে আপনার বন্ধ হয়ে যাওয়া কারখানা, হ্যাঁ সেগুলো চালুর জন্য তার যে পলিসি সাপোর্ট, রাইট সেটি তিনি ব্যক্ত করেছেন। মানে এটাও একটা মার্কেটের জন্য একটা ভালো একটা জিনিস। যদি ইন্টারেস্ট রেট কমে আসে, এটা অল টাইম মার্কেটের জন্য ভালো। যদি এখানে একটা জিনিস আমি মনে হয় তারা অনেক বেশি জানেন, তারা বুঝবেন যে ইনফ্লেশনের একটা ইম্প্যাক্ট থাকে ইনফ্লেশন কমে নিয়ে আসলে। বাট এটা আসলে এখানে এটা ইয়ে করে দেখতে হবে যে কোনটা অপটিমাম লেভেল। আপনার দৃষ্টিতে লাইক ধরেন আমরা যদি বলি যে জুনে যে পলিসি রেট কোথায় থাকা ফেয়ার হবে? হ্যাঁ, আমি যদি ট্রেজারি বন্ডের রেটটা বেশি আমি ইম্পর্টেন্স যদি দিই, যে এখন যেটা ধরেন 10%-এর উপরে আছে 2 বছর 5 বছর মেয়াদিটা, এখান থেকে খুব ম্যাসিভ কমবে আমার কাছে মনে হয় না। বাট আমার ধারণা এটা ডাউনওয়ার্ড ট্রেন্ডে থেকে তো সিঙ্গেল ডিজিটে চলে আসবে, 9%-এর দিকে আমার ধারণা হয়তো চলে আসবে। 150 বেসিস পয়েন্ট, হ্যাঁ 150 বেসিস পয়েন্ট আমার ধারণা চলে আসবে। কারণ এখনই আমার মনে হয় না যে গভর্নমেন্ট তারা এখন নতুন প্রজেক্ট যেগুলো করবেন বা কন্টিনিউশনও করবেন, তারা একটু গোছায় দিতেও সময় লাগবে। তো খুব ইমিডিয়েটলি তার অনেক বেশি টাকা এখন পুল করতে হবে সিস্টেম থেকে। হোপফুলি সেটা এখন হবে না। কিন্তু ভবিষ্যতে আবার যে আমরা যদি বিএনপির যে ইলেকশন ইস্তেহার দেখি, যে অনেক কিন্তু স্পেন্ডিং প্রমিসড, তখন আবার যদি বড়োইং নিডসের কারণে, লাইক আমরা যদি 1 বছর পরের কথা বলি, তখন ট্রেজারির রেটটা অনেক বেড়ে যাওয়ার রিস্ক কতটা দেখেন? জি, আমার মনে হয় না যে তারা খুব অ্যাগ্রেসিভভাবে মানে সিঙ্গেল পয়েন্টে প্রেশার ফেলানোর জন্য পড়তে পারে এরকম ইয়ে নেবেন আর কি। মানে এটা একটা যদি একই দিকে তারা মানে গভর্নমেন্ট চান, যেটা তাদের কথা বোঝা যাচ্ছে যে ইন্টারেস্ট রেটটা কম থাকুক, তারা তখন এই গভর্নমেন্ট বন্ডিংয়ের দিকে আমার মনে হয় না এটা তারা খুব অ্যাগ্রেসিভলি সিঙ্গেল পয়েন্টে না ট্রাই করবেন, হয়তো এটা স্প্রেড আউট করে দেবেন। তো সেই হিসাবে খুব ম্যাসিভলি এখন একটা ওখানে ফেস গিয়েছে হাই ইন্টারেস্টের গত 2 বছর ধরে মনে করেন। এটা আবার খুব তাড়াতাড়ি আবার ব্যাক করে আসবে আমার কাছে মনে হয় না। কারণ এটা একটা ডাউনওয়ার্ড ট্রেন্ডই বেশ কিছুদিন থাকবে, তারপরে এটা আস্তে আস্তে আবার পিক আপ হয়তো করবে। এটা একটা সাইকেলের মতো আসলে সবসময় থাকে। কিন্তু এটা খুব 1 বছরের মধ্যে হবে বলে আমার কাছে মনে হয় না। ওকে, একটা সময় মার্কেটের জন্য ভালো। এখন আবার আনসার্টেনটির আরেকটা এলিমেন্ট আবার ফিরে আসছে, যে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ, এইদিকে ইরানে আপনার ইসরায়েল আমেরিকান ফোর্স অ্যাটাক করেছে। এগুলোতে অবশ্যই এর ইম্প্যাক্ট পুরোটা তো আমাদের সিগনিফিকেন্টলি এফেক্টেড হয়, বিশেষ করে ইকোনমিক সাইডে। রাইট, এটার রিস্ক কতটা? আমার খুব সিগনিফিকেন্ট মনে হয় না আসলে। সব ওয়ারই যে আমাদেরকে খুব বড় করে ইম্প্যাক্ট ফেলবে এটা মনে হয় না। মানে যদিও ডিপেন্ড করে, কারণ ওয়ার ফোরকাস্ট করা খুব ডিফিকাল্ট, কোন দিকে যাচ্ছে আমরা জানি না, যে ইন্টেন্সিটি কতটা বাড়ে এর উপর অনেক কিছু ডিপেন্ড করে।
বাট ইন জেনারেল মনে করেন যে ওয়ারগুলোতে দেখা যায় মেনলি আমাদের ইম্প্যাক্টটা যেটা হয় যদি কোনো আমাদের শিপিং কস্ট বেড়ে যায়, যেমন আমাদের রাশিয়া ইউক্রেন ওয়ারটাতে তখন হয়েছিল, বা তেলের দামের সবই বেড়ে বেড়ে যায়, গেছে। হ্যাঁ সবই বেড়ে এই এক গেছে, হ্যাঁ যুদ্ধে। রাইট। তো সেই ওয়ারগুলোতে যেরকম দেখেছিলাম যে আমরা কিছু শিপিং ইয়েতে আমাদের ঘুরে যেতে হতো যে চ্যানেলগুলা, এবং সেটার কারণে শিপিং কস্ট বেড়ে গিয়েছিল, এবং তেলের দাম বেড়ে যাওয়াতে যেটা আমাদের ইনফ্লেশন থেকে শুরু করে ইম্পোর্ট পেমেন্ট সব কিছুতে একটা প্রেশার পড়েছিল। বাট এটা পাকিস্তান আফগানিস্তানের ক্ষেত্রে আমার মনে হয় না অতটা এক্সট্রিম, যদি এটা খুব বেশি জিনিসটা মানে স্প্রেড আউট না করে। স্প্রেড আউট বলতে আমি বোঝাচ্ছি যে এখানে অনেক সময় যেটা হয় যে অন্যান্য দেশের মধ্যে ইনভলভ হয়ে যায় তাদের মিত্র শক্তিগুলো, হ্যাঁ, তখন জিনিসটা একটু ছড়িয়ে যায় বা তখন ইম্প্যাক্ট একটু হাই থাকে। আদারওয়াইজ আমি মনে করি যে এটা খুব বেশি ইম্প্যাক্ট আমাদের জন্য খুব আমাদের বেশি জন্য দুশ্চিন্তার কারণ নেই। কারণ হবে না। এমনিতে আমাদের সেকেন্ডারি মার্কেট যদি সুদের হার কমে, আপনার কর্পোরেট আর্নিংস ওইটার একটা নিশ্চয়ই পজিটিভ কিছুই আশা করা যায়। সেকেন্ডারি মার্কেট আমরা আগে দেখেছি যে বিভিন্ন সময় যে এই ধরনের রেজিম চেঞ্জ হওয়ার পরে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে, বিশেষ করে আমরা 8 সাল 9 সালের কথা যদি বলি, দ্য মার্কেট দ্যাট ওয়াজ এ বাবল ইনফ্যাক্ট। রাইট। এরকম বাবল লাইক কোনো র্যালি কি আপনি ফোরসি করেন কিনা? ফোরসি বা ফোরকাস্ট করা খুব ডিফিকাল্ট, কিন্তু আমি বলবো যে এটা অসম্ভব না, এটা হতে পারে। মানে মার্কেটে আসলে যখন ইন্টারেস্ট রেটটা যদি ফল করতে থাকে এবং টাকা অনেক বেশি মানে সারপ্লাস লিকুইডিটি হয়ে যায় মার্কেটে, তখন যেটা হয় যে মার্জিন লোন অনেক সহজ হয়ে যায়, হ্যাঁ, অনেকে ইভেন দেখা যায় পার্সোনাল লোন নিয়েও শেয়ার মার্কেট ইনভেস্ট করে, তখন অনেক ফান্ড ফ্লো হয়। আর যদি পলিটিক্যাল স্টেবিলিটি থাকে, ইন্টারেস্ট রেট কম থাকে, কোম্পানিগুলোও যদি তখন মোটামুটি সেই সাথে আর্নিং তাদের স্টেবল থাকে বা একটা গ্রোথ শো করতে থাকে, তো এটা হতে পারে। কারণ মার্কেটে যেটা হয় যে যখন মার্কেটে যত র্যালি হতে থাকে তত বেশি প্রত্যেকটা র্যালির এক একটা ফেতে দেখা যায় নিউ গ্রুপ অফ ইনভেস্টর এখানে অ্যাটেন্ড করে। এই নিউ গ্রুপ অফ ইনভেস্টরই দেখা যায় মার্কেটটাকে তখন আরেকটা নতুন লেভেলে পুশ করে। যখনই মানুষ দেখতে থাকে যে আমি মার্কেটে, মানুষজন বলতে থাকে যে আমি গত 3 মাসে এতখানি প্রফিট হয়েছে, এটা শুনে আরও কিছু লোক আসে, তারা আরও কিছু টাকা ঢুকায়। তো এটা একটা সাইকেলের মতো, মানে হতে হতে যখন যে দেখা যায় যে আর কোনো লোক বাকিরা আসার, তখনই কিন্তু বাবলটা বাস্ট করে। তো এখনো পর্যন্ত আমাদের দেশে দেখেন অ্যাক্টিভ শেয়ার হোল্ডার কত, মানে আমাদের হয়তো বা বিও অ্যাকাউন্ট আছে অ্যাক্টিভ 5-6 লাখ 7 লাখ হবে অ্যাক্টিভ, কারণ অনেকে 2টা নামে থাকে, এতে থাকে। এর মধ্যে আমার অনেকে দেখবে ইনভেস্টমেন্ট লেস দেন 1 লাখ টাকা, তো তারা খুব ইম্প্যাক্ট নাই, তারা হয়তো বা নামমাত্র ইনভেস্টেড আছে। আমাদের পপুলেশন হচ্ছে 18 কোটি। তা আমাদের এখানে কিন্তু এখনো বিশাল একটা পপুলেশনের পুল যারা শেয়ার মার্কেটের বাইরে, ল্যান্ড কেনেন, গোল্ড কেনেন, ল্যান্ড কেনে ইয়ে করে, মানে ব্যাংকে টাকা রাখছে, সঞ্চয়পত্র কিনছে। তো এইখান থেকে যদি আমাদের দেশে এখন 10 লাখ লোকও আসে, হ্যাঁ, মানে 10 লাখ লোক তো আসা কোনো ব্যাপারই না। একটা ব্যাংকে দেখা যায় ডিপোজিট থাকে, একটা ব্রাঞ্চে দেখা যায় ডিপোজিট থাকে 200-300 কোটি টাকা। তো এখানে তো আপনার একটা ব্যাংকের সমান যে টাকা ডিপোজিট, এতগুলো ব্যাংক আছে, সেই টাকায় যদি আমাদের মার্কেটে ধরেন নতুন করে আসে, দ্যাটস এ বিগ ইম্প্যাক্ট। এবং এই ইম্প্যাক্টগুলো আসলে মানে বাবল ক্রিয়েট করে ফেলতে পারে। আমি বলছি না যে বাবল হবে, বাবল হতে এখন আমরা অনেক দূরে আছি। এটি হয়তো আবার ডিপেন্ড করবে যে গভর্নমেন্ট, সেন্ট্রাল ব্যাংক তাদের, যে আগে তো ছিল যে সরকার, সেন্ট্রাল ব্যাংক বলা যায় উইলফুলি প্রমোট করেছিল একটা পর্যায়ে। এখন ধরেন কারো 5 লাখ টাকা আছে, তিনি যদি একজন প্রফেশনাল, আপনার মতো একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজারের কাছে দিয়ে দেন, তাহলে হয়তো তার এই শো দেখার দরকার নেই। কিন্তু আসলে খুব কম মানুষই সেটি করছেন, আগের চাইতে হয়তো বেশি মানুষ করছেন। তো নিজেরা করতে চাইলে সেক্টরাল ইনসাইট আপনি যদি তাদের সঙ্গে শেয়ার করেন। হ্যাঁ, সেক্টর ইনসাইট যদি এখনের পরিস্থিতিতে বলি, যেমন ব্যাংক সেক্টরে এখন একটা র্যালি হচ্ছে, আমরা দেখছি সবাই, এটা একটা আর্নিংয়ের স্পেকুলেশনকে বেস করে, এটা একটা কমন একটা র্যালি যেটা আর্নিংয়ের আগে সাধারণত হয়ে থাকে। এবং এখানেও দেখবেন যেটা ভালো ব্যাঙ্কগুলোতে র্যালি একরকম হচ্ছে, একটু দুর্বল ব্যাঙ্কগুলো আরেক রকম হচ্ছে। তো এটা আমার ধারণা ডিক্লারেশন পর্যন্ত এটা চলবে। অনেকগুলো দেখা যেতে পারে হয়তো অনেক আগে সে প্রাইসড ইন হয়ে গেছিলো, যে সে খুব ভালোই হবে চিন্তা করে আগেই অনেক বেশি র্যালি হয়ে গেল, ভালো ডিক্লারেশন আসার পরও পড়ে গেল। তো সেই জিনিসগুলো হতে পারে। তো এটাতে যেটা হয় যে অনেকে মনে করে যে ফান্ডামেন্টাল কাজ করে না, আসলে তা না, প্রাইসিংটা আগে হয়ে গিয়েছে এটা। তো আমার ধারণা এখন ব্যাংক সেক্টরে এই ফোকাসটা আরও বেশ কিছুদিন থাকবে,
সব ব্যাংক না, কারণ সব ব্যাংক একই রকম রিটার্ন কিছু না, অলরেডি অনেক রিটার্ন দিয়ে দিচ্ছে, সেখানে ঢুকলে কস্টলি ঢুকতে হবে। আর কিছু ব্যাংক আছে হয়তো বা মোটামুটি ভালো ব্যাংক, বাট ওই আন্দাজে রিটার্ন হয়নি, আমরা এখানে তারা চিন্তা করতে পারেন পজিশন নেওয়ার জন্য, আর কিছুদিন এখনও সময় আছে। আর সেটা পাশাপাশি মনে করি ব্যাংক সেক্টরের এই ডিক্লারেশনগুলো আসার সাথে সাথে আস্তে আস্তে সেক্টর আবার একটা মুভমেন্ট হবে। এখন যে খুব ব্যাংক ফোকাস আছে, হয়তো বা ব্যাংক ফোকাসটা তখন আবার কমে আসবে, কারণ ব্যাংক সেক্টরে শেয়ারগুলো সেল করে এই টাকাটা তো আবার ঢুকবে মার্কেটে। আমি ধরে নিয়েছি টাকাগুলো আবার ঢুকবে, যেহেতু ওভারঅল মার্কেট ভালো আছে। তো আমার কাছে মনে হয় এরপর তারা জুনেন কিছু কোম্পানি বা ফান্ডামেন্টাল কিছু স্ট্রং কোম্পানি, ইভেন মাল্টিন্যাশনাল কোম্পানি হতে পারে, যে ফার্মাসিউটিক্যাল সেক্টর একটা চান্স আছে। তারপর ইভেন কিছু ছোট সেক্টর দেখা যায় হাই রিটার্ন দেয় যদি মার্কেট ভালো থাকে, যেরকম আইটি সেক্টর। আইটি সেক্টরে আপনার দেখবেন যে কয়টা কোম্পানি আছে, মার্কেট যখন ভালো থাকে মোস্ট অফ দ্য টাইম তারা মার্কেটকে আউট পারফর্ম করে আসছে। তো এই টাকাগুলো যখন সেল আউট হবে ব্যাংক থেকে, দেখা যাবে এখানে কিছু পোর্শন হয়তো এই আইটি সেক্টরও আসবে, এবং এটা যেহেতু একটা হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রি হিসেবে ধরা হয়, দেখা যাচ্ছে হাই বেটা হিসেবে কাজ করে, আমার ধারণা তখন সেখান থেকেও একটা ট্রেডিং অপরচুনিটি নেই, একটা রিটার্ন জেনারেশন হবে। এবং কিছু আইটি কোম্পানি ইভেন আছে যে ভালো, নট ব্যাড, লং টার্ম হোল্ড করার জন্য হাই গ্রোথ আছে, আছে, হ্যাঁ। তো মোটামুটি একটা করা যেতে পারে। আর ফার্মাসিউটিক্যাল তো এটা সবসময় থাকে, এটা সবসময় করে বলি, কনজিউমার গুডস নিয়ে একটা ইন্টারেস্ট আছে, হ্যাঁ। ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলো অনেকটা দেখা যেতে পারে এটা অনেকটা সাপ্রেসড হয়েছিল, কারণ আমাদের এরকম ডেভেলপমেন্ট প্রজেক্ট চালু ছিল না, হ্যাঁ, এবং ওভারঅল ইকোনমি স্লো ছিল, যেমন সিমেন্ট বা স্টিল কোম্পানিগুলো। এখন আবার ইকোনমিতে আবার একটা মুভমেন্ট আসবে, এক্সপেনশন হবে, গভর্নমেন্ট প্রজেক্ট হবে, তো এদেরও কিন্তু একটা ডিমান্ড আবার তৈরি হবে। আমার কাছে মনে হয় এখানেও একটা থাকবে। কিছু কোম্পানি ছিল এটা জিও পলিটিক্যাল কারণে, যেমন আমি বলি ধরেন ম্যারিকো, ইন্ডিয়ান কোম্পানি, তো অনেকের একটা অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্ট বা এরকম একটা মাইন্ডসেট থেকে দেখা গিয়েছে যে ম্যারিকোতে একটা ভালো ওইভাবে র্যালি করতে পারে না মার্কেটের তুলনায়। এখান থেকেও যখন যদি সরে আসে না, ইন্ডিয়ার সাথে আমরা এত ওরকম সম্পর্ক না আমাদের, হ্যাঁ, মানে ইটস লাইক এ বিজনেস রিলেশনশিপ, এইভাবে চিন্তা করলে তখন দেখা যাবে যে ম্যারিকো একটা ভালো পারফরমেন্স। আমি জাস্ট একটা উদাহরণের জন্য বলছি, এটা হওয়ারও সুযোগ আছে। তাও আমার মতে যে অপরচুনিটি থাকবে, অনেক দিকে থাকবে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এটা দেখা যাচ্ছে এদের অনেক নতুন নতুন স্টোরি আছে, যেটা ইনভেস্টর পছন্দ করেন, যে নতুন শিপ আসতেছে, ফ্লিট অ্যাড হচ্ছে, হ্যাঁ, অর্ডার দিয়েছে, এটা 3 বছর পর আসবে, 5 বছর পর আসবে, তো এগুলোর একটা ইম্প্যাক্ট কিন্তু আসবে, এবং খুব ভালো মাল্টিপলে ট্রেড হচ্ছে। অনেকেই বিভিন্ন রকমের প্রশ্ন করেন, ফর এক্সাম্পল যে ব্র্যাক ব্যাংক কি এখন কেনা যায় কিনা, বা সিটি ব্যাংকের কথা বলেন, স্কয়ার ফার্মার কথা বলেন, এগুলো কাল স্টকস যেগুলো আর কি। হ্যাঁ, তো আসলে আপনার পার্সপেক্টিভ কি? হ্যাঁ, না মানে ধরেন ব্র্যাক ব্যাংক তো এটা একটা ওয়ান অফ দ্য টপ ব্যাংক ইন দ্য কান্ট্রি, এটা নিয়ে কোনো ডাউট নাই করে, এবং খুব ভালো একটা মার্কেটও পারফরমেন্স করে আসছে, সেটা ডাউট নাই। ফরেন ইনভেস্টররা পছন্দ করেন, এটা আমরা দেখে আসছি। তো সব কিছু মিলে ইনভেস্টমেন্ট হিসাবে বা কোম্পানি হিসেবে খুবই ভালো, এটা নিয়ে কোনো নাই। তবে অ্যাট দ্য সেম টাইম এটাতে একটা ভালো র্যালিও হয়েছে, মানে এখন যারা পজিশন নেবেন, আমার কাছে যেটা মনে হয়, সে যদি ফ্রেশভাবে পজিশন নিয়ে থাকেন, যেহেতু এটা একটা বড় একটা র্যালি হয়ে আসছে, তার যেটা বললাম যে রিস্ক ম্যানেজমেন্টটা মাথায় রাখতে হবে, যেটাতে তার যদি দেখেন যে কোনো কারণে ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেল, মার্কেট এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম, অথবা ব্র্যাক ব্যাংকেরও দেখা হলো ডিক্লারেশন যতটা এক্সপেকটেশন ছিল অতটা ভালো আসলো না, কারেকশন শুরু হলো, তো সেখানে আসলে জেদ করে তখন বসে থাকা যাবে না, হ্যাঁ, তার সেই সব ক্ষেত্রে এক্সিট নিতে হবে, আনলেস সে যদি ভেরি লং টার্ম ইনভেস্টর না হয়ে থাকেন। তার মানে একদম পিকে যদি খুব ভালো কোম্পানিও কেনা হয়, সেখানে দেখা যায় তখন প্রফিটে আসাটা অনেক সময় ডিফিকাল্ট হতে পারে, ভালো রিটার্ন না হতে পারে। এটা মানে আমি বলছি ব্র্যাক ব্যাংক এখন একদম পিকে আছে, কিন্তু আমি বলছি যেহেতু এটা একটা র্যালি হয়েছে, এখন ফ্রেশ পজিশন নিতে গেলে কশাসলি নিতে হবে, এবং যদি মনে হয় যে এটা কোনো কারণে এটার ডিক্লারেশন অত আপ টু দ্য মার্ক আসে নাই, বা এটার আসলে প্রাইসিংটা বেশি হয়ে গেছে, আমার মতে সেক্ষেত্রে তার ওই মাইন্ডসেটটা থাকতে হবে, আমার কিছু লস হলো, আমি আই টেক দ্য লস। আর স্কয়ার ফার্মা আমি মনে করি সুপার কোম্পানি, হ্যাঁ, স্টেবল গ্রোথ, নাম্বার অফ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, হ্যাঁ, গভর্নেন্স রিলেটিভলি অনেক বেটার আমাদের লোকাল কোম্পানি আন্দাজ। তো আমি মনে করি এটা ওয়ান অফ দ্য বেস্ট পিক হতে পারে ইনভেস্টমেন্টের জন্য। ডেফিনেটলি এটা হচ্ছে নট লাইক হাই বেটা স্টক বা অনেক বেশি রিটার্ন দিবে তা না, বাট একটা স্টেবল রিটার্ন, যদি রিস্কের সাথে রিটার্নের প্রপোর্শনের চিন্তা করা হয়,
আমি মনে করি এটা একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু এটা নট লাইক ফ্যান্সি ইনভেস্টমেন্ট। যারা খুব একটু রিস্ক টেকার, যে আমি একটু হাই রিটার্ন টার্গেট করতে চাই, তারা দেখা যাবে হয়তো এখানে একটু তারা হতাশ হতে পারেন এই চিন্তা করে যে মার্কেটে র্যালি হলো, অনেক স্টক এত রিটার্ন দিল, এই রিটার্নটা তো সেরকম না। কিন্তু একইভাবে যদি মার্কেটে কখনো কারেকশন হয় বা এমনি কোনো স্টকের কারেকশন হয়, সে ডাউনসাইড প্রোটেকশনটা এসকার ফার্মা ওই বাকি কোম্পানিগুলোর থেকে যেগুলো খুব হাই রিটার্ন দেয় অনেক বেশি ভালো ডাউনসাইড প্রোটেকশন দিবে। তো যারা একটা কথা বলে না যে সোয়ান পোর্টফোলিও, স্লিপ ওয়েল অ্যাট নাইট পোর্টফোলিও, হ্যাঁ ওটা এরকম সংক্ষেপে মজা করে বলে সোয়ান। তো কেউ যদি স্লিপ ওয়েল অ্যাট নাইট পোর্টফোলিও করতে চায়, যে আমি রাতে ঘুম ভালো হোক চাই, আমার মুডের অত বেশি ফ্লাকচুয়েশন চায় না, তার জন্য এসকার ফার্মা ইজ এ ভেরি গুড পিক। তো আর আরেকটা মনে হয় আপনি কি বলেছিলেন এটা ছাড়া, এই দুটাই তো সিটি ব্যাংক নিয়ে। সিটি ব্যাংক আমি ব্র্যাকের সাথে কম্পেয়ার করবো, ইটস লাইক সিমিলার স্টোরি, এবং এটারও একটা প্রাইসিং হয়ে আসছে, সো সেম স্ট্র্যাটেজি। যেমন হাই বেটা আমাদের এখানে কমন যে স্টকগুলো আছে সেগুলো আমরা জানি, লো বেটা স্টকগুলো যখন হাই বেটাতে মানে ট্রান্সফর্ম হওয়ার পসিবিলিটি কতটা আছে? বেটা তো আসলে দেখা যায় আপনি যেটা বলেন যে ফিক্সড না, বাট মোটামুটি একটা ট্রেন্ড থাকে খুব। যদি আমরা করে বলি, বেটা তো দর্শকরা জানেনি, তারপর আমি জাস্ট ক্ল্যারিফাই করার জন্য বলি যে একটা ইন্ডেক্স 1% বাড়লে একটা ইন্ডিভিজুয়াল স্টক নর্মালি কতটা বাড়ে। যেমন ইন্ডেক্স বাড়লে যদি দেখা যায় গত 6 মাসে ইন্ডেক্স বাড়ছে 5%, একটা শেয়ার বাড়ছে 10%, তার মানে বেটা হচ্ছে ইন্ডেক্সের ডবল ওই কোম্পানিটা। মানে ইন্ডেক্সের সমস্যা বলা যদি 5%ই বাড়ে বলবো 1 বেটা, যদি 10% বাড়ে 10 ডিভাইডেড বাই 5 মানে 2 বেটা, বেটা 2। তো বেটা যত হাই হবে মানে হচ্ছে সে ইন্ডেক্সের সাথে তত বেশি সেন্সিটিভ। আবার একইভাবে 2 বেটার স্টকটা দেখা যাবে ইন্ডেক্স যদি 5% পরে এটা পড়ে যাবে 10%, 2 গুণ হবে। আবার কম বেটা হলে যেটা হচ্ছে সে কম রিয়াক্ট করতেছে। কম বেটাগুলো তুলনামূলক স্টেবল, তুলনামূলকভাবে স্টেবল। হ্যাঁ, এখন এই জিনিসটা আসলে পার্মানেন্ট কিছু না, যে লাইক আইটিসি যে একটা কোম্পানি আছে, আইটি কোম্পানিটা যে সবসময় হাই বেটা স্টক তা না। দেখা যাবে কোনো একটা টাইম ফ্রেমে সে হয়তোবা হাই বেটার মতো রিয়াক্ট করেছে, আবার কোনো টাইম ফ্রেমে সে লো বেটার মতো রিয়াক্ট করেছে। ইভেন কিছু কিছু নেগেটিভ বেটা স্টকও আছে, খুব রেয়ার, খুব বেশি দিনও ওটা হয় না, দুই একটা এক্সাম্পল দেখা যায়। তো এনিওয়ে, এখন বেটাটা যেহেতু শিফটিং, ইন্ডেক্সের উল্টো দিকে চলে যাবে। হ্যাঁ, ইন্ডেক্স উল্টো দিকে চলে যাটা, মানে এটা একটু রেয়ার আর কি, খুব লং টার্মে হয় না, হয়তো 1-2 মাসের হরাইজনে হয় অনেক সময়। তো বেটাটা আসলে যেটা হয়, যেটা যেহেতু বললাম যে শিফটিং, বাট কমন কিছু সিনারিও দেখা যায় হাই বেটা স্টকের মধ্যে, যেটা মোটামুটি শিফটিং হলো, এগুলো মোটামুটি কমন কিছু ক্রাইটেরিয়া থাকে। যেমন হাই বেটা স্টকগুলো সাধারণত দেখা যায় এগুলা লো ক্যাপ টু মিড ক্যাপ হয়, লার্জ ক্যাপ কোম্পানি হাই বেটা কমই হয়। এটা কাইন্ড অফ একটা বিগ শিপের মতো, যেটা চাইলে স্পিড বেটের মতো এত ফাস্ট হয়তো মুভ করতে পারবে না, তার অনেক ভলিউম, অনেক শেয়ার, এটা মুভ করতে গেলে দেখা যায় আসলে অনেক ফান্ড দরকার। তো এই জন্য দেখা যায় হাই বেটাগুলো সাধারণত মিড ক্যাপ বা স্মল ক্যাপই বেশি হয়, এবং তারা ইন্ডেক্সকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। হ্যাঁ, মানে ইন্ডেক্সের ওয়েটটা তাদের কম থাকে হাই বেটার, কারণ স্মল ক্যাপ হওয়াতে ইন্ডেক্সের ওয়েটটা কম, বাট পার্সেন্টেজের দিক থেকে আবার প্রভাবটা তাদের বেশি থাকে আর কি, কারণ পার্সেন্টেজ দেখা যায় বেশি বাড়ে শেয়ারগুলো। এখন 2026 সালে আপনার মানে টপ 5 পিক যদি আমাদের সাথে শেয়ার করতে চান। আচ্ছা, পিক বলা খুব ডিফিকাল্ট, এই কারণে কি আমার পিক চেঞ্জ হতে থাকে। আমি এটা নর্মালি বলতে চাই না, যে কারণে আমি খুব অ্যাক্টিভলি ফান্ড ম্যানেজ করা হয়, এবং যেমন আমি এখন ধরেন আমার ফান্ডের পোর্টফোলিওতে এখন আমি ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এসকার ফার্মা, আমি আমার নিজের পোর্টফোলিওটাই যদি বলি, হ্যাঁ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ম্যারিকো, এই 5টা স্টক আমি খুব হেভিলি ইনভেস্টেড। তো এখানে ব্র্যাক আর সিটিতে আমি এখন যে হেভিলি ইনভেস্টেড, বাট আমি যদি এটা এখন আমার 26-এর পিক হিসেবে বলি, দেখা গেলো এখান থেকে আরও অনেক বেশি র্যালি হয়ে গেল এই ব্যাংক দুইটার ডিক্লারেশন পর্যন্ত, তখন এটা আমার আসলে টপ পিকে থাকবে না, কিন্তু আবার এই কথাটা থেকে যাবে যে আমি 26-এর পিক বলেছিলাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি হয়তো তখন এখান থেকে এক্সপোজার কমে নিয়ে আসবো। আবার আমি আরও যে কোম্পানিগুলো এখন আমার র্যাডারের মধ্যে রাখছি, দেখা যাচ্ছে অনেক কিছু আমি পিক করে ফেলবো, কারণ ফান্ডামেন্টালি তো আসলে শিফটিং। লং টার্ম একটা ঠিক আছে, ভেরি লং টার্ম একটা, আমি যে কটা কোম্পানির নাম করলাম, হ্যাঁ, সবগুলোই খুব ভালো কোম্পানি, এটাতে কোনো ডাউট নাই। কেউ যদি চিন্তা করে আমি এটা 20 বছর 30 বছরের জন্য আমি কিনে রেখে দেবো, মানে আমি মনে করি দ্যাটস অলসো ফাইন। কিন্তু কেউ যদি একটু কম লং টার্ম চিন্তা করে যে আমি 2 বছর 3 বছরে কিছু রিটার্ন জেনারেট করতে হবে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের মার্কেটে পার্টিকুলারলি তাকে আরেকটু বেশি অ্যাক্টিভ হতে হবে। তো এখন একটা ফ্রেশ 100 কোটি টাকার ফান্ড ফ্রম দিস উইক, জি, আপনি উইদাউট আপনার রেগুলেটরি থ্রেশহোল্ড আপনি কিভাবে ইনভেস্ট করবেন?
এখন আমি হেভিলি ইকুইটি মার্কেটে ইনভেস্ট করবো। যেমন গত বছর আপনি আমাকে সেম কোশ্চেনটা করেছিলেন, আমি বলেছিলাম যে আমি প্রায় 40% ট্রেজারি বন্ডে ইনভেস্ট করবো, 40-50% পর্যন্ত। তখন রেট 12%-এর উপরে ছিল, মার্কেটের ট্রেন্ড অত ভালো ছিল না। আর এখনকার যে মার্কেট, আমি মনে করি এখন ইকুইটি মার্কেটে অনেক অপরচুনিটি আসবে এবং মাঝে মাঝে এখানে কারেকশন হবে এবং হওয়াটা সেটা ভালো। দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্কেটে একটা ভালো র্যালি হলো, তো সামনে যদি মার্চে আমরা কোনো ছোট কারেকশনও দেখি বা এপ্রিলে যদি কোনো কারেকশনও দেখি, ওটা আমি মনে করি হেলদি কারেকশন। বরঞ্চ টানা বাড়তে থাকলে তখন এরপরের কনফিগারেশনটা আরও খারাপ হয়। বাট এই আপস অ্যান্ড ডাউনের মধ্যে একটা আপওয়ার্ড মার্কেটে তো আসলে একটা আপওয়ার্ড মার্কেট তো কখনো নট লাইক এফডিআর কোনো লিনিয়ারলি উঠতে থাকবে, এটা সবসময় জিগজ্যাগ করে উঠবে এবং এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা আপওয়ার্ড ট্রেন্ড টানবো, কিন্তু এটা নট স্ট্রেট লাইন লাইক এফডিআর এর রিটার্নের মতো। এবং উই লাভ দিস জিগজ্যাগ, আসলে আমরা যারা মার্কেট পিপল, তো এই জিগজ্যাগের মধ্যে আমার কাছে মনে হয় যে রিটার্ন বের করার অপরচুনিটি থাকবে যদি আপওয়ার্ড ট্রেন্ডটা, মানে ওভারঅল ট্রেন্ডটা আপওয়ার্ড থাকে এবং এখানে কারেকশন হয়, র্যালি হয়, তার মধ্যেও একটা রিটার্ন জেনারেশনে একটা ভালো থাকবে কারেকশনের মধ্যেও। তো আমি এই জন্য মনে করি আমি এখন 80-90%ই আমি ইকুইটি মার্কেটে এক্সপোজার নিব, হয়তো 10-15% আমি কুশনের জন্য রাখবো, যেটা হয়তো বা কোনো ভালো অপরচুনিটি পেলে জাম্পিং করার জন্য, বা কিছু হয়তো বা আমি ট্রেজারি বা এফডিআর কিছু পোর্শন রাখতে পারি। বাট মোস্টলি ইকুইটি মার্কেটে এখনও যে মোমেন্ট, এখানে আমি এখন ব্যাংকে হেভিলি এক্সপোজ থাকবো, যেটা আমি অলরেডি আছি। এবং তারপর আমি যেগুলো মনে হয় যে প্রাইসটিন হয়ে গেছে, ভালো র্যালি হয়ে গেছে, আমি এখান থেকে আস্তে আস্তে শিফট করবো আদার কিছু হাই ডিভিডেন্ড ইল, কিছু হাই গ্রোথ কোম্পানিতে, এবং যেগুলোতে জুনে ইয়ার এন্ড আছে, সেটা নিয়েও স্পেকুলেশন এপ্রিল মে থেকেই শুরু হবে। এবং আমি ট্যাকটিক্যাল কিছু অপরচুনিটি নিব। মার্কেটে মাঝে মাঝে যখন র্যালি হচ্ছে, দেখা যাবে কিছু ট্যাকটিক্যাল অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে এবং এটা হতে থাকবে। এটা প্রফিট বুক করা, আবার কমে কিনে নেওয়া, এবং কিছু কোম্পানি যেটা বললাম, যেটা জাঙ্ক কোম্পানি না বা টেস্কার ফার্মার মতো নাম্বার 1 মার্কেট লিডারও না, সামহার ইন বিটুইন। টেক্সটাইল অনেক কোম্পানি আছে, দেখা যায় কেউ ওইভাবে খেয়াল করছে না, হ্যাঁ, বাট টেক্সটাইলের কিছু কোম্পানি আছে এবং ইভেন 5-6 পিতে এখন ট্রেড হচ্ছে, এবং সেটা একেবারে ফালতু কোম্পানি না, মানে ফেলে দেওয়ার মতো কোম্পানি না। এই ক্যাটাগরি কোম্পানি ডিভিডেন্ড ইল্ডও আছে, সেটা 5-6%, হ্যাঁ, টেক্সটাইল সেক্টরে পাবেন, কিন্তু কেউ এখন দেখছে না। আর মার্কেট যখন ভালো হবে তখন মানুষ এগুলো খুঁজে বের করবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এগুলোতে আমি বড় লস খাওয়ার রিস্ক কম, কারণ এটা এত লো পিতে আছে। এখানে আমার মানে একবারে একদিনে 10% লোয়ার সার্কিটে যে হিট করবে সেই চান্সও কম। আমার ধারণা এগুলো থেকে সবচেয়ে বেশি অপরচুনিটি আপনি যে মিড ক্যাপ যেগুলো সেখানেই দেখতে পাচ্ছেন গ্রোথ ইনভেস্টমেন্টের জন্য। আরো অনেক কথা ছিল, আসলে সময় স্বল্পতায় আমরা সবকিছু আলোচনা করতে পারছি না। পরের পর্বে আপনার সাথে নিশ্চয়ই আবার কথা হবে। অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।